वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे दैव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, ভরদ্বাজ অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবগ্রহপতিদের শ্রীচরণে এবং আমার শিক্ষাগুরুদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয়বস্তু চন্দ্র। दिव्याशंख तुषारवं क्षीरदार्णव संभवं नमामि शशिनं भक्ता शम्भमूर्कुटभूषणम्। চন্দ্র বা চাঁদ হলো পৃথিবীর একটা প্রাকৃতিক উপগ্রহ, কিন্তু জ্যোতিষশাস্ত্রে আমরা এটাকে গ্রহ বলেই বিবেচনা করব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার, আর সূর্য থেকে চাঁদের দূরত্ব প্রায় 150 মিলিয়ন কিলোমিটার। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের গুরুত্ব কিন্তু অপরিসীম। কোনো জাতক জাতিকার জন্মকালে চন্দ্র যে রাশিতে অবস্থান করেন সেটি তার জন্মরাশি, যে নক্ষত্রে অবস্থান করেন সেটি জাতক জাতিকার জন্ম নক্ষত্র, সেই জন্ম নক্ষত্র ধরেই নির্ণীত হয় তার গণ। আবার এই নক্ষত্রপতি হচ্ছেন তার জন্মকালীন দশাপতি। এই চন্দ্রকে ধরেই বিচার হয় গোচর, তিথি ইত্যাদি। তাই চন্দ্রের গুরুত্বকে আমরা কখনোই উপেক্ষা করতে পারি না। সমস্ত গ্রহদের মধ্যে চন্দ্রের গতিবেগ সব থেকে বেশি। চাঁদ পৃথিবীকে ঘন্টায় 3,683 কিলোমিটার বেগে প্রদক্ষিণ করেন। তাই প্রত্যেক রাশিতে তার অবস্থানকাল মাত্র 2.25 দিন। চাঁদের এই গতির ওপর ভিত্তি করেই পরিবর্তিত হয় তিথি বা পক্ষ। হিন্দু পঞ্জিকা অনুসারে পক্ষ হলো একটা 15 দিনের সময়কাল। তাই প্রত্যেক মাসে 2টি পক্ষ ক্রমানুসারে আসে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের শেষ তিথি হলো অমাবস্যা। ওই দিন চাঁদ পৃথিবী আর সূর্যের ঠিক মাঝখানে চলে আসে এবং চাঁদ এবং সূর্য একই রাশিতে একই ডিগ্রিতে অবস্থান করেন। অমাবস্যার পরেই শুরু হয় শুক্লপক্ষ। শুক্লপক্ষের শেষ তিথি হলো পূর্ণিমা। ওই দিন চাঁদ এবং সূর্যর মাঝখানে চলে আসেন পৃথিবী। চাঁদ থাকেন ঠিক সূর্যের বিপরীত রাশিতে। তাই আমরা সেই দিন চাঁদকে সব থেকে বড় দেখি, কারণ চাঁদ সূর্যর থেকে যত দূরে থাকবেন তাকে আমরা ঠিক ততটাই বড় দেখব। পূর্ণিমার পরেই আবার শুরু হয় কৃষ্ণপক্ষ। তাই চাঁদ এবং সূর্যের অবস্থানের ভিত্তিতেই আমরা পক্ষ বা তিথি বিচার করি। কোন পক্ষে বা কোন তিথিতে জাতক জাতিকার জন্ম, তার উপর কিন্তু জাতক জাতিকার স্বভাব, চরিত্র, কথাবার্তা অনেক কিছু নির্ভর করে। চন্দ্রের মিত্র গ্রহ হলো বুধ এবং রবি। চন্দ্রের সমগ্রহ হলো মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনি। চন্দ্রের কোনো শত্রু নেই। চন্দ্রের স্বক্ষেত্র হলো কর্কট রাশি, মূল ত্রিকোণ বৃষ রাশি। চন্দ্রের উচ্চক্ষেত্রও হলো বৃষ রাশির 3 ডিগ্রি পর্যন্ত,
এবং নিচ স্থান হলো বৃশ্চিক রাশির 3 ডিগ্রি পর্যন্ত। আর চন্দ্রের দীপ্তাংশ আগে এবং পরে মিলিয়ে 12 ডিগ্রি, মানে আগে 6 ডিগ্রি এবং পরে 6 ডিগ্রি। এবার একটা মজার কথা বলি, গ্রহদের মধ্যে দুটো শ্রেণী বিভাগ আছে, একটা বৈষয়িক আর একটা হলো অবৈষয়িক। তা অবৈষয়িক গ্রহ কোনগুলো? অবৈষয়িক গ্রহ হলো রবি, মঙ্গল, বৃহস্পতি এবং কেতু। আর বৈষয়িক গ্রহ হলো বুধ, শুক্র, শনি এবং রাহু। এখানে চন্দ্র যদি শুক্লপক্ষের হন তখন তিনি কিন্তু অবৈষয়িক, আবার যদি কৃষ্ণপক্ষের হন তখন কিন্তু তিনি বৈষয়িক। কোনো গ্রহের বলাবল বা কোনো ভাবের স্থিরতা বা অস্থিরতা বিচার করার ক্ষেত্রে এই দুই শ্রেণীকে কিন্তু আমরা পরস্পরের শত্রু বলেই বিবেচনা করব। আমি আগের পর্বেই বলেছি, মহাকাশের অগণিত নক্ষত্রের মধ্যে জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রকে গ্রহদের ফলাফলের জন্য বিচার করা হয়। তাহলে চন্দ্রের বিচারের জন্য আমাদের চন্দ্রের নক্ষত্রগুলোকে জানা দরকার। চন্দ্রের 3টি নক্ষত্র, প্রত্যেক গ্রহেরই 3টি নক্ষত্র, মানে 3টি নক্ষত্রের অধিপতি সেই গ্রহ। চন্দ্রের নক্ষত্র কোনগুলি? চন্দ্রের নক্ষত্র হলো রোহিণী, হস্তা এবং শ্রবণা। রোহিণীর অবস্থান বৃষ রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। হস্তা নক্ষত্রের অবস্থান কন্যা রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এবং শ্রবণা নক্ষত্রের অবস্থান মকর রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। মহর্ষি পরাশর চন্দ্রকে রাজা বলে সম্বোধন করলেও আমরা কিন্তু চন্দ্রকে মাতা জ্ঞানেও পুজো করি। তার কারণ চন্দ্র হলো একটি স্ত্রী গ্রহ। আর রবিকে যদি আমরা কালপুরুষের আত্মা বলি, চন্দ্র হলো তার মন। জন্মছকে চন্দ্র সবল থাকলে জাতক জাতিকার মধ্যে নারী সুলভ নমনীয়তা, কোমলতা, স্নেহ, প্রীতি, ভালোবাসার বিকাশ দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকা দিব্য জ্ঞান লাভ করেন। চন্দ্রের মধ্যে একটা করুণ রস এবং একটা তীব্র আকর্ষণ ক্ষমতা রয়েছে। চন্দ্রের অধিকার আমাদের কণ্ঠ এবং বক্ষ। তবে অবশ্যই তিনি কোন পক্ষের সেটা কিন্তু বিচার করা উচিত। চন্দ্রের মিত্র এবং সমগ্রহগুলো আমরা জেনে গেছি, কিন্তু জাতচক্র বিচার করার ক্ষেত্রে সেই জাতচক্র অনুযায়ী চন্দ্রের অধিমিত্র, মিত্র বা শত্রু গ্রহগুলোকেও কিন্তু চিহ্নিত করা দরকার। অন্যান্য গ্রহদের মতো চন্দ্রও কিন্তু উচ্চ ক্ষেত্রে পূর্ণ ফল দান করেন। মূল ত্রিকোণ স্থান বা স্বক্ষেত্রে তিনি 3/4 ফল দান করেন। অধিমিত্র স্থানে থাকলে অর্ধেক ফল দান করেন, মানে হাফ, এবং মিত্র ক্ষেত্রে থাকলে 1/4 ফল প্রদান করেন। ভচক্রের 4র্থ স্থানের অধিপতি হওয়ায় চন্দ্র কিন্তু হৃৎপিণ্ড এবং ফুসফুসেরও কারক। আমি আগের পর্বেই বলেছিলাম, লগ্নকে প্রথম স্থান ধরে অ্যান্টি ক্লকওয়াইজ দ্বাদশ ভাবের বিচার করি। তাহলে এবার দেখা যাক লগ্ন সাপেক্ষে বিভিন্ন ভাবে চন্দ্রের অবস্থানের কারণে কি ফলাফল লাভ হয়ে থাকে। চন্দ্র যেখানেই থাকুন সেখান থেকে সপ্তমে তার পূর্ণ দৃষ্টি দেন এবং কোনো জাতচক্রে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 7টি গ্রহের মধ্যে যার ফুট বা ডিগ্রি সব থেকে বেশি তাকেই কিন্তু আমরা জাতকের অধীশ্বর বলে বিবেচনা করি। এবার আসি লগ্ন বা দেহভাবে। চন্দ্রের উচ্চক্ষেত্র এবং মূল ত্রিকোণ বৃষ রাশি, চন্দ্রের স্বক্ষেত্র হচ্ছে কর্কট রাশি এবং মেষ রাশিতে যে কোনো গ্রহই তার ফল দিতে সক্ষম হন। তাহলে কোনো জাতচক্রে এই 3টি রাশি যদি জাতকের লগ্ন হয় এবং সেখানে যদি চন্দ্র অবস্থান করেন,
সেই জাতক জাতিকার শরীর লাবণ্যযুক্ত এবং পুষ্টিকর হয়, জাতকের স্ত্রী লাবণ্যময়ী হয়, জাতক বা জাতিকা ধনী হয়। কিন্তু এক্ষেত্রে কৃষ্ণপক্ষের চন্দ্র কিন্তু ব্যতিক্রম। আবার মহর্ষি পরাশর বলেছেন, চন্দ্রে লগ্নে চ কলহং, অর্থাৎ লগ্নে যদি চন্দ্র থাকেন তাহলে সেই জাতক বা জাতিকা একটু কলহ প্রিয় হন। এছাড়া একটা কথা আমাদের সকলকেই জানতে হবে যে লগ্নস্থ যে কোনো গ্রহ কিন্তু খুব বলবান হয়ে থাকেন এবং ভালো ফল দিয়ে থাকেন। দ্বিতীয় বা ধনস্থান, জাতক জাতিকার ধন সঞ্চয় হয়, কুটুম্বদের সাথে ভালো সম্পর্ক হয়, মিষ্টি জাতীয় খাবারের প্রতি জাতক জাতিকার একটা আকর্ষণ থাকে, জাতকের ক্ষেত্রে বহু রমণীর দ্বারা বিলাসভোগ হয়। তুলা লগ্ন ছাড়া বাকি যে কোনো লগ্ন সাপেক্ষে দ্বিতীয়স্থ চন্দ্র কিন্তু সাধারণত শুভ ফলদায়কই হয়ে থাকেন। এবার তৃতীয় চন্দ্র, তৃতীয় বা ভাতৃভাব, তৃতীয় শুভ চন্দ্রের স্থিতিতে ভাই বোন লাভ হয়, বিক্রমের দ্বারা জাতক জাতিকা ধন সম্পদ লাভ করে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়, জাতকের শুভ কাজে ব্যয় হয়, জাতক জাতিকা ধার্মিক হয়। বহু নারীর মধ্যে থাকলেও জাতকের আচরণ কিন্তু তপস্বী সুলভ হয়। চতুর্থ বা সুখভাব বা বন্ধুভাব, জাতক জাতিকা ধনবস্ত্র বা বাহনযুক্ত হয়, শুভ চন্দ্রের প্রভাবে সুখের সংসার হয়, রাজ সম্মান লাভ হয়। কিন্তু অশুভ চন্দ্র থাকলে জাতক জাতিকার সম্মানহানি হয়, দাম্পত্য সুখ নষ্ট হয়, জাতকের মনোবৃত্তিও খারাপ হয়। পঞ্চমে চন্দ্র যদি নিজের বা শুক্রের নক্ষত্রে থাকেন তাহলে কিন্তু জাতকের কন্যা সন্তান হবার প্রবণতা বেশি দেখা যায়। এছাড়া কি হয়, বিনিয়োগ সংক্রান্ত, বিশেষ করে ঋণ সংক্রান্ত বিনিয়োগ ব্যবসায় লাভ হয়, জাতক বা জাতিকা ধনবান এবং সম্পদশালী হন, বিশেষত ভূমি সম্পদ লাভ হয়। ষষ্ঠ বা শত্রুভাব, চন্দ্র যেহেতু মাতৃকারক গ্রহ এবং ষষ্ঠ যেহেতু শত্রু স্থান বলে বিবেচিত হয়, তাই ষষ্ঠে যদি পীড়িত বা অশুভ চন্দ্র থাকেন তাহলে কিন্তু জাতকের মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো হয় না। কিন্তু শুভ চন্দ্র শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হন তাহলে কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হয়। চন্দ্র যদি পাপ পীড়িত বা দুর্বল থাকেন তাহলে রোগ প্রবণতা থাকে, খারাপ কাজের দিকে জাতকের ঝোঁক থাকে। ষষ্ঠে চন্দ্র থাকলে জাতকের প্রচুর গুপ্ত শত্রু হয়। আবার ষষ্ঠের ষষ্ঠ অর্থাৎ একাদশে যদি কোনো ক্রূর গ্রহ থাকেন তখন কিন্তু সেই শত্রুরা বিশেষ সুবিধা করতে পারে না, অর্থাৎ বেশি ক্ষতি করতে পারে না। এবার আসি সপ্তম ভাব বা জায়াস্থান, জাতকের স্ত্রী সুখ লাভ হয়, মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ থাকে। শুভ চন্দ্র সপ্তমে থাকলে জাতক নিজের রাজ্যের বাইরে স্থল বাণিজ্য করতে পারে, নারীদের প্রতি জাতকের অতিরিক্ত একটা আকর্ষণ থাকে। তবে চন্দ্র যদি কৃষ্ণপক্ষের হয়, দুর্বল এবং পীড়িত থাকে তাহলে জাতকের চেহারা কৃশ হয় এবং জাতকের শরীর কিন্তু ভালো যায় না। জাতিকার ক্ষেত্রে সপ্তমে চন্দ্র থাকলে রূপবান এবং গুণবান স্বামী হয়, তবে স্বামী কিন্তু রোগা এবং একটু রুগ্ন প্রকৃতির হন। অষ্টম হচ্ছে ষষ্ঠের তৃতীয়, অর্থাৎ শত্রুদের বিক্রম স্থান। তাই অষ্টমে অশুভ চন্দ্রের প্রভাবে শত্রুর বল বাড়ে এবং জাতক সংকটে পড়ে। চন্দ্র হচ্ছে পুষ্টিকারক গ্রহ, তাই অষ্টম বা উপযোগহীনতার ঘরে চন্দ্র থাকলে জাতকের পুষ্টির অভাবজনিত রোগ হয়, এমনকি মৃত্যুতুল্য রোগও হতে পারে। নবম বা ভাগ্যস্থান, জাতক স্ত্রী স্বর্ণ এবং ভৃত্যযুক্ত হয়। চন্দ্র যেহেতু মধ্য বয়সের গ্রহ তাই জাতক বা জাতিকা যৌবন উত্তীর্ণ হয়ে তার মধ্য বয়সে পড়লে তখন কিন্তু তার ভাগ্যোদয় হয়। জাতক জাতিকার দেহ সুখ লাভ হয়, মন ভক্তিরসে পরিপূর্ণ থাকে। তবে কৃষ্ণপক্ষের চন্দ্র বা অশুভ বা পাপ পীড়িত চন্দ্রের ফল কিন্তু বিপরীত। দশম বা কর্মভাব, শুভ চন্দ্রের প্রভাবে জাতক জাতিকা ধার্মিক হয়, বৈভবশালী হয় এবং ধনী হয়। জাতক জাতিকার চরিত্র ভালো হয়,
কর্মজীবন আকর্ষণীয় হয়, রাজতুল্য ব্যক্তির সহায়তা লাভ হয়। জাতক নবীনা স্ত্রী থেকে সুখ লাভ করে। দশমকে দেখুন, দশম হচ্ছে পঞ্চমের ষষ্ঠ, অর্থাৎ সন্তানের শত্রুস্থান। তাই দশমে যদি অশুভ চন্দ্র থাকেন তাহলে কিন্তু জাতক বা জাতিকার প্রথম সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। একাদশ বা আয়স্থান, রাজতুল্য ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠা বা তাঁর থেকে ভূমি ও বস্ত্র লাভের সম্ভাবনা থাকে। জাতকের স্ত্রী লাবণ্যময়ী ও গুণবতী হয়, জাতক জাতিকা ধনী হয়। সেক্ষেত্রেও কিন্তু জাতকের কন্যা সন্তান হবার প্রবণতা বেশি থাকে। দ্বাদশে চন্দ্র থাকলে ষষ্ঠে পূর্ণ দৃষ্টি দেন, তাই জাতকের বা জাতিকার শত্রু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। এছাড়া অভিলাষ পূর্ণের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। চন্দ্র যেহেতু বাম চোখের কারক গ্রহ, তাই দ্বাদশে চন্দ্র থাকলে জাতক বা জাতিকার বাঁ চোখের একটা সমস্যা দেখা দেবার সম্ভাবনা থাকে। দ্বাদশে অশুভ বা পীড়িত চন্দ্র থাকলে জাতক বা জাতিকার কিন্তু শয্যা সুখের হানি ঘটে, তাই সেক্ষেত্রে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কেও ভাটা পড়ে। এই হলো মোটামুটি দ্বাদশ ভাবে চন্দ্রের অবস্থানের একটা জেনারেল প্রেডিকশন। তবে এক্ষেত্রে আবার বলি, চন্দ্রের বলাবল যে ভাবে উনি রয়েছেন সেই ভাবের স্থিরতা বা অস্থিরতা, চন্দ্রের সঙ্গে অন্য গ্রহদের দৃষ্টি বিনিময়, সে একতর হতে পারে, সমসপ্তম হতে পারে, উভয়তর হতে পারে, বা ধরুন অন্য গ্রহদের সঙ্গে নক্ষত্র বিনিময় বা ক্ষেত্র বিনিময়, এবং প্রত্যেকটা ডিভোশনাল চার্টে চন্দ্রের অবস্থানকে কিন্তু বিচার করে তবেই আমরা একটা ফাইনাল কনক্লুশনে আসতে পারি। এবার আমরা আসি চন্দ্রের দশা পর্বে। দেখুন, মহাদশাকালে বিভিন্ন ঘরের পতি হিসেবে চন্দ্র কিন্তু সূর্যদেবের মতনই ফল দেন। তাই আমার আগের পর্বে আমরা সূর্যদেবকে নিয়ে যে আলোচনাটা করেছি সেটা সম্ভব হলে একটু দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে যে চন্দ্র বিভিন্ন ঘরের পতি হিসেবে মহাদশাকালে কিরকম ফল দান করেন। দশা বিচারের ক্ষেত্রে যে কোনো গ্রহেরই অধিমিত্র, মিত্র, সম, শত্রু এবং অধিশত্রু গ্রহগুলোকে চিহ্নিত করা যেমন দরকার, ঠিক তেমনি জাতক বা জাতিকার নবতারা ও সন্ন্যারী চক্রে এই গ্রহাধিপতি নক্ষত্রগণ কি রূপে অবস্থান করছেন, মানে কোন তারায় অবস্থান করছেন, মহাদশাপতি এবং অন্তর্দশাপতিদের সেই নাক্ষত্রিক অবস্থানটাও কিন্তু বিচার করা খুব দরকার। এবার চন্দ্রের মহাদশা সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। চন্দ্রের মহাদশা চলে 10 বছর। উৎকৃষ্ট চন্দ্রের দশায় মায়ের মঙ্গল বা কল্যাণ হয়, জাতক জাতিকার ভূমি, আরাম ও সুখ বৃদ্ধি হয়, গৃহ শ্রী ও শোভামণ্ডিত হয়ে থাকে। আবার অশুভ চন্দ্রের দশায় মায়ের কষ্ট এবং রোগ ভোগান্তি হয়, অন্নাভাব হয়, অর্থহানি হয়, বুদ্ধিনাশ এবং হিংসা বৃদ্ধি হয়। চন্দ্র যেহেতু একটি মাতৃকারক গ্রহ, তাই চন্দ্রের মহাদশায় সাধারণত জাতক বা জাতিকার মাতৃবিয়োগ হয় না। তবে সেরকম যদি কোনো অশুভ প্রভাব জাতচক্রে থাকে তাহলে কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে পারে। চন্দ্র স্বক্ষেত্রে, উচ্চক্ষেত্রে, কেন্দ্রে, একাদশে বা ত্রিকোণে শুভ গ্রহযুক্ত হয়ে যদি মিত্র নক্ষত্রে অবস্থান করেন এবং নবতারা বা সন্ন্যারী চক্রে অশুভ তারায় অবস্থান না করেন তাহলে কিন্তু শুভ চন্দ্রের দশা অন্তর্দশায় খুব ভালো ফল লাভ হয়। জাতকের শুভ এবং বলবান চন্দ্র চতুর্থ, নবম এবং দশমপতি যুক্ত থাকলে চন্দ্রের মহাদশায় সৌভাগ্য, ধন, সুখ ও বাহন বৃদ্ধি হয়, গৃহে শুভ কাজকর্ম হয়, রাজতুল্য ব্যক্তির সান্নিধ্য লাভ হয়, উদ্যম বা প্রচেষ্টায় সাফল্য এবং গৃহে কিন্তু লক্ষ্মীশ্রী লাভ হয়।
বন্ধু বান্ধব বা উচ্চ পদস্থ ব্যক্তির সহায়তায় অর্থ ও মর্যাদা বৃদ্ধি হয়, সন্তান লাভও হয়ে থাকে। জাতক জাতিকার জন্ম সময়ে দ্বিতীয় স্বক্ষেত্রে বা উচ্চ ক্ষেত্রে অবস্থান করলে চন্দ্রের মহাদশায় ভাগ্য বৃদ্ধি হয়, অর্থ, সুখ এবং রাষ্ট্রীয় সম্মান লাভ হয়, বিদ্যায় সাফল্য হয়, সরকারি বৃত্তি ইত্যাদি শুভ ফল লাভ হয়ে থাকে। চন্দ্র দুর্বল এবং পাপ গ্রহ যুক্ত হলে এই দশাকালে কিন্তু রোগ ভোগ, মানসিক কষ্ট, অর্থহানি, মা ও মামার বাড়ির কারো মৃত্যু হতে পারে। তবে চন্দ্র অষ্টম বা দ্বাদশে থেকে বলবান থাকলে, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় জাতক জাতিকার ভাগ্যের উন্নতি হচ্ছে বা অর্থ লাভ হচ্ছে, তেমনি দৈহিক ও মানসিক কষ্টও কিন্তু আমরা দেখেছি। তবে চন্দ্র যদি দুস্থানগত হয়ে বলহীন বা পাপ পীড়িত বা পাপকর্তারি যোগের মধ্যে পড়ে যান, পাপকর্তারি মানেটা কি? পাপকর্তারি হচ্ছে, কর্তারি মানে কাঁচি, মানে ধরুন চন্দ্র যেখানে অবস্থান করছেন তার দুপাশে অশুভ গ্রহ বা পাপক গ্রহ, সেটা শনি হতে পারে, রাহু হতে পারে, কেতু হতে পারেন, মঙ্গল হতে পারে, যদি অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু চন্দ্রের ফল মোটেই শুভ হবে না, সে মহাদশা কালেই হোক বা অন্য কোনো বিচারের ক্ষেত্রেই হোক। চন্দ্রের মহাদশাকালে বিভিন্ন গ্রহের অন্তর্দশায় কিরকম ফল লাভ হয় বা বিভিন্ন গ্রহের মহাদশাকালে চন্দ্রের অন্তর্দশায় কিরকম ফল লাভ হয় সেটা আমরা এই পর্বে আলোচনা করব না, কারণ তাহলে পর্বটা অনেক বড় হয়ে যাবে। এটা নিয়ে একটা আলাদা এপিসোড করার আমার ইচ্ছে রইল। চন্দ্রের গোচর নিয়েও খুব বেশি কথা বলার নেই, কারণ চন্দ্র একটি রাশিতে মাত্র 2.5 দিন অবস্থান করেন, তাই ভালো বা খারাপ যেটাই ঘটুক তার স্থায়িত্ব কিন্তু খুবই কম। তবে একটা কথা মনে রাখতে হবে, গোচরে চন্দ্র যদি দ্বিতীয়, অষ্টমে বা দ্বাদশে অবস্থান করেন রাশির পরিপ্রেক্ষিতে, কারণ গোচর আমরা রাশি থেকে বিচার করি, রাশি ধরে বিচার করি, সেক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার 2.5 দিন একটু সাবধানে থাকতে হয়, স্পেশালি বিনিয়োগের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের কোনো বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হয়। কোনো জাতক জাতিকার চন্দ্রের দশায় জন্ম হলে, অর্থাৎ রোহিণী, হস্তা বা শ্রবণা নক্ষত্র জন্ম হলে এবং চন্দ্র যদি জাতচক্রে পাপ পীড়িত না হন, অশুভ না হন, দুর্বল না হন, তাহলে কিন্তু সেই মহাদশাকালে জাতক জাতিকা শুভ ফল লাভ করে থাকেন। আচ্ছা, এই মহাদশা আমরা জেনারেলি কৃষ্ণপক্ষের দিনের বেলা বা শুক্লপক্ষের রাত্রিবেলা যদি জন্ম হয় তাহলে আমরা বিংশোত্তরী মতে এই দশাকাল বিচার করি, আর অষ্টোত্তরী হলো এর ঠিক বিপরীত। তবে অষ্টোত্তরী অতি প্রাচীন একটি পদ্ধতি, এই পদ্ধতি এখনকার জ্যোতিষীগণ খুব একটা ফলো করেন না। এবার আমি চন্দ্র সম্পর্কে আরো কয়েকটা কথা বলি। চন্দ্র যদি কেন্দ্রে অবস্থান করেন তাহলে জাতক জাতিকা সুহৃদগণের উপকারী, অতিশয় বিভবশালী, নম্রমূর্তি, স্মৃতিশাস্ত্র অনুশীলনে সর্বদা অনুরক্ত, ভূমির অধিকারী, সুন্দর মনোহর গঠনযুক্ত এবং দীর্ঘায়ু হয়ে থাকেন। চন্দ্র যদি তুঙ্গ রাশিতে অবস্থান করেন জাতক সম্ভোগযুক্ত, শ্রেষ্ঠ বাহনযুক্ত, বিদ্যায় অনুরক্ত, অনেক বন্ধুযুক্ত, মিষ্টান্নভোগী, কীর্তিশালী এবং ধনাঢ্য হন। চন্দ্রের অবস্থানের কারণে কি কি ধরনের রোগ হতে পারে, মানে চন্দ্র কোন কোন ধরনের রোগের কারক সেটা একটু জেনে নেওয়া যাক। চন্দ্র থাইরয়েড, হঠাৎ পেটের ব্যথা, উদরাময়, গোধ, জল দোষের পীড়া, মানে জল থেকে যে সমস্ত রোগ হয়, মূত্রাশয়ের রোগ এবং পাক্ষিক জ্বরের কারণ। যে কোনো জাতচক্র বিচারের ক্ষেত্রে লগ্ন, রবি এবং চন্দ্র কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগের পর্বে সূর্যদেবকে নিয়ে যা যা বলেছিলাম তার কিছু কথা চন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন
সূর্যদেবের মতো চন্দ্রও কিন্তু বিষম রাশিতে প্রথম 6 ডিগ্রিতে বালক, তারপরে 6 ডিগ্রিতে কুমার, তারপরে 6 ডিগ্রিতে যুবক, তারপরে 6 ডিগ্রিতে বৃদ্ধ এবং তারপরে 6 ডিগ্রিতে মৃত। সমরাশিতে এর ঠিক বিপরীত, প্রথম 6 ডিগ্রিতে উনি মৃত, তারপরে 6 ডিগ্রিতে উনি বৃদ্ধ, তারপরে 6 ডিগ্রিতে উনি যুবক, তারপরে 6 ডিগ্রিতে উনি কুমার, তারপরে 6 ডিগ্রিতে উনি বালক। আর অবশ্যই এটা আমাদের ধরে নিতে হবে যে যুবক অবস্থায় যে কোনো গ্রহ মানুষের মতোই বেশি কর্মক্ষম থাকেন। তো এই হলো মোটামুটি চন্দ্র বিষয়ে আজকের আলোচনা। চন্দ্র হলো বায়ুকোণের অধিপতি, তাই যাদের জাতচক্রে চন্দ্র দুর্বল থাকে বা চন্দ্র ধরুন পাপ পীড়িত থাকে, অথবা যদি ধরলাম চন্দ্র বলবানই থাকেন, আপনারা নিয়ম করে স্নানের পর বা সন্ধ্যাকালে বায়ুকোণের দিকে মুখ করে দাঁড়ান এবং চন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করুন, দেখবেন আপনারা অব্যর্থ ফল পাবেন। যাই হোক, এই হলো চন্দ্র বিষয়ে মোটামুটি আলোচনা। জন্মকুষ্ঠী বিচারের প্রয়োজন হলে বা কোনো রকম অন্য কোনো অ্যাডভাইসের প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন করতে পারেন, ফোন নাম্বার দেওয়াই আছে, অথবা হোয়াটসঅ্যাপ করে আমাকে মেসেজ করতে পারেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে ঠিক যোগাযোগ করে নেব। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।